গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন আশাপূর্ণা দেবীর লেখা বকুল কথা। আজ দ্বাদশ পর্ব। অতীতের স্মৃতি হাতড়ালে তো জীবন বলতে একটা ভাঙাচোরা, অসমান, রং জৌলুসহীন বস্তুই চোখে পড়ে। তাই বর্তমানের রীতি অনুযায়ী তার কাছে যখন সাক্ষাৎকারীরা এসে সাক্ষাৎকারটা লিপিবদ্ধ করতে চায়, তখন অতীতের স্মৃতি কথা বলতে গিয়ে কোথাও কোনো সম্পদ সম্বল খুঁজে পান না অনামিকা। অথচ অন্য সকলেরই আছে কিছু না কিছু, মানে কবি সাহিত্যিকদের, লেখক লেখিকাদের। তারা ওদের প্রশ্নে তাই স্মৃতিচারণের মধ্যে নিমগ্ন হয়ে যান, অথবা স্মৃতিকথার খাতার সিঁড়ি ধরে নেমে যান অনেক গভীরে, যেখানে হাত ডোবালেই মুঠোয় উঠে আসে মুঠো ভর্তি মণিমুক্ত। সেই টলটলে নিটোল মুক্তগুলি দিয়ে গাঁথা যায় স্মৃতিকথার মালা। অনামিকার গোপন ভাঁড়ারে মণিমুক্তার বালাই নেই, তাই কোনো কোনো পত্রিকার বিশেষ ফিচারের তালিকায় যখন অনামিকা দেবীর পালা আসে, তখন প্রশ্নের উত্তর দিতে রীতিমতো বিপদেই পড়ে যান অনামিকা। হেসে বলেন, আমার মতন জীবন তো বাংলাদেশের হাজার হাজার মেয়ের। তার মধ্যে কেউ সংসার করে, কেউ চাকরি করে, কেউ গান গায়। আমি গল্প লিখি, এই পর্যন্তই। এই ছাড়া কই, বাড়িতে কিছু দেখতে পাচ্ছি না তো। ওরা বলে, আপনার বড় বেশি বিনয়। লেখা মানেই তো তার অন্তরালে অনেক কিছু। কোথায় পেলেন প্রেরণা, উদ্বুদ্ধ হলেন কোন মন্ত্রণায়, কার কার প্রভাব পড়েছে আপনার উপর, ইত্যাদি ইত্যাদি। উত্তর দিতে বেশ মুশকিলে পড়তে হয়। এইসব কি বলার কথা, না বলার মতো কথা? তবু বকিয়ে মারে। এই তো সেদিন একটা রোগা রোগা নিরীহ চেহারার ছেলে কোন এক পত্রিকার তরফ থেকে এসে প্রায় হিমশিম খাইয়ে দিয়েছিল অনামিকা দেবীকে। বায়না অবশ্য সেই একই, ভাষাও তাই। আমাদের কাগজে তাবৎ সাহিত্যিকের স্মৃতিকথা ছাপা হয়ে গিয়েছে, অথচ আপনারটা এখনো পাইনি। এটা যে ছেঁদো কথা তা বুঝতে দেরি হয় না কারোরই। অনামিকার মুখে আসছিল, পাওনি না নাওনি, কিন্তু মুখে আসা কথাকে মুখের মধ্যে আটকে ফেলতে না পারলে আর সভ্যতা কিসের? তাই শুধু বললেন, ও। ছেলেটি উদাত্ত গলায় বলল, ঠিকানাটা জানা ছিল না কি না? আপনার ঠিকানা জোগাড় করতে কি কম বেগ পেয়েছি? বহু কষ্টে। এবারও অনামিকা বলতে পারতেন, আশ্চর্য তো, অথচ বাজারে কম করেও আমার শখানেক বই চালু আছে, অতএব তাদের প্রকাশকও আছে, এবং প্রকাশকের ঘরে অবশ্যই আমার ঠিকানা আছে। তাছাড়া বাজার প্রচলিত বহু পত্রিকাতেই আমার কলমের আনাগোনা আছে, সেখানেও একটু খোঁজ করলেই ঠিকানাটা হাতে এসে যেত। বেশি খাটতেও হতো না, যেহেতু টেলিফোন নামক একটা যন্ত্র মানুষের অনেক খাটুনি বাঁচাবার জন্যে সদা প্রস্তুত। কিন্তু বলে লাভ কি? বেচারি সাজিয়ে গুছিয়ে একটা জুৎসই কৈফিয়ত খাড়া করে আবেগের মাথায় কথা বলতে এসেছে। ওই আবেগের ওপর বরফ জল ঢেলে দিয়ে কি হবে? তার থেকে খুব আক্ষেপের সুরে বলা ভালো, ইস তাই তো, তাহলে তো খুব কষ্ট হয়েছে তোমার। এবার ও পক্ষের ভদ্রতার পালা। না না, কষ্ট আর কি, শেষ পর্যন্ত যখন দেখা হলোই তখন আর কষ্টের কথা ওঠে না। এখন বলুন কোন সংখ্যা থেকে শুরু করবেন? সামনের সংখ্যা থেকেই বিজ্ঞাপন দিয়ে দিচ্ছি। আরে আরে, কি মুশকিল, কথাটাই শুনি ভালো করে। বাহ, বললাম তো, আমাদের জ্যোতির্ময় স্বদেশের স্মৃতিচারণ সিরিজে। ওটা একটা সিরিজ বুঝি? হ্যাঁ তাই তো, দেখেননি? এ তো প্রায় 2-2.5 বছর ধরে চলছে। দেশের যত শ্রেষ্ঠ সাহিত্যিকদের একধার থেকে, মানে একটির পর একটিকে ধরে ধরে। কথাটা ঠিকভাবে শেষ করতে না পেরেই বোধহয় ছেলেটি হঠাৎ চুপ করে গেল। অনামিকার মনে হলো ও বোধহয় বলতে যাচ্ছিল, একধার থেকে কতল করেছি, অথবা একটির পর একটিকে ধরে ধরে হাড়ি কাঠে ফেলেছি আর কোপ দিয়েছি। বলল না শুধু ভদ্রতার দায়ে, যে দায়ে মুখের আগায় এসে যাওয়া কথাকে আবার ফিরিয়ে নিয়ে আটকে ফেলতে হয়।
তবু অসমাপ্ত কথারই উত্তর দেন অনামিকা। যত শ্রেষ্ঠদের, কিন্তু তার মধ্যে আমাকে কেন? এ কি বলছেন? আপনাকে না হলে তো সিরিজ সম্পূর্ণই হয় না। নবীন প্রবীণ মিলিয়ে প্রায় ৮০ জনের স্মৃতিচারণ হয়ে গেছে। হঠাৎ ওর স্মৃতিচারণ শব্দটা গোচারণের মতো লাগলো অনামিকার। হয়তো ওই ৮০ শব্দটার প্রতিক্রিয়াতেই। অনামিকার পুলকিত হবারই কথা। বাংলাদেশে যে এতগুলি শ্রেষ্ঠ সাহিত্যিক আছেন, এ খবরটি পুলকেরই বই কি। তবে বোঝা গেল না হলেন কিনা পুলকিত, বরং যেন বিপন্নভাবেই বললেন, তবে আর কি, হয়েই তো গেছে অনেক। তা বললে তো চলবে না, আপনারটা চাই। কিন্তু আমি তো মোটেই নিজেকে আপনাদের ওই শ্রেষ্ঠ টেষ্ঠ ভাবি না। আপনি না ভাবুন, দেশ ভাবে। ছেলেটির কণ্ঠ উদ্দীপ্ত। আর দেশ জানতে চায় কেমন করে বিকশিত হলো এই প্রতিভা। শৈশব, বাল্য, যৌবন সব কিছুর মধ্য দিয়ে কিভাবে। কিন্তু আমি তো কিছুই দেখতে পাই না। অনামিকার গলায় হতাশা। রেলগাড়িতে চড়ে জানলা দিয়ে মুখ বাড়িয়ে ফেলে আসা পথটা দেখলে যেমন একজোড়া রেললাইন ছাড়া আর কিছুই বিশেষ চোখে পড়ে না, আমারও প্রায় তাই। একটা বাঁধা লাইনের ওপর দিয়ে চলে আসা। একদা জন্মেছি, একদিন না একদিন মরবেই নিশ্চিত। এই দুটি জংশন স্টেশনের মধ্যে ওই পথটি। মাঝখানের স্টেশনে কখনো কখনো থেমেছি, জিরোচ্ছি, আবার কখনো ছুটছি। আপনাদের সঙ্গে কথায় কে পারবে? কথাতেই তো মাত করছেন। কিন্তু আমি ওসব কথায় ভুলছি না। আমি এডিটরকে কথা দিয়ে এসেছি, বিজ্ঞাপন দিন আপনি, আমি ওর সঙ্গে সব ব্যবস্থা ঠিক করে ফেলছি। তুমি তো আমার ঠিকানাই জানতে না, প্রত্যক্ষ দেখোনি কখনো। এরকম কথা দিলে যে। ছেলেটি একটি অলৌকিক হাসি হাসল, তারপর বলল, নিজের ওপর আস্থা থাকা দরকার। যাক, কবে দিচ্ছেন বলুন। কবে কি? আদৌ তো দিচ্ছি না। সে বললে ছাড়ছে কে? গোড়ায় এমন সব মানে সকলেই ঠিক এই কথাই বলেন। আমার স্মৃতির মধ্যে আর লেখবার মতো কি আছে, সাধারণ ঘরের ছেলে ইত্যাদি যত ধানাই পানেই আর কি। তারপর দেখছেন তো এক একখানি। সকলের মধ্যেই কোনো একদিন না একদিন নির্ঝরের স্বপ্নভঙ্গ ঘটেছে, তারই ইতিহাস। আমার বাপু ওসব কিছুই ঘটেনি। তাই কি হয় নাকি? ও তো হতেই হবে। আপনার বিনয় খুব বেশি, তাই চাপছেন। কিন্তু আমাদের আপনি হটাতে পারবেন না, লেখাটা ধরে ফেলুন। কি মুশকিল! সত্যি বলছি, লেখবার মতো কিছুই নেই। মধ্যবিত্ত বাঙালির ঘরের মেয়ে, ৭-৮টি ভাই বোনের মধ্যে একজন। খেতে পড়তে পেরেছি, যেখানে জন্মেছি সেখানেই আছি, আশা করছি সেখানেই মরব। ব্যাস, এই তো। এর মধ্যে লেখবার কি আছে? বাহ, হয়ে গেল ব্যাস। মাঝখানের এই বিপুল সাহিত্যকৃতি, দেখো সেটাও একটা কি বলবো ঘটনাচক্রই মাত্র। একদিন শখ হলো লিখব, লিখলাম, ছাপা হলো। আর তখন দিনকাল ভালো ছিল, মেয়েদের লেখা টেখা সম্পাদকরা ক্ষমা ঘেন্না করে ছাপতেনও আবার চাইতেনও। সেই চাওয়ার সূত্রেই আবার নবীন উৎসাহে লেখা, আবার হয়ে গেল ছাপা, আবার। মানে আর কি যা বললাম, ঘটনাচক্রের পুনরাবৃত্তি থেকেই তোমাদের গিয়ে ওই বিপুল কৃতি না কি বললে, সেটাই ঘটে গেছে। তার মানে বলতে চান কোনো প্রেরণা না পেয়েই আপনি? বলতে চাই কি, বলছি তো, পাঠক পাঠিকা এবং সম্পাদক আর প্রকাশক এরাই মিলেমিশে আমাকে লেখিকা করে তুলেছেন। এছাড়া আর তো কই। ঠিক আছে, আপনি যখন ওটা এড়িয়ে যেতেই চাইছেন, তখন আপনার জীবনের বিশেষ বিশেষ কিছু স্মৃতির কথাই লিখুন। জীবন সংগ্রামের কঠিন অভিজ্ঞতা, অথবা। কিন্তু গোড়াতেই যে বললাম, বিশেষ বলে কিছুই নেই। জীবন সংগ্রামী বা কোথায়? জীবনে কোনোদিন পায়ে সরেলে খাইনি, কোনোদিন গামছা ফেরি করে বেড়াইনি, কোনোদিন বাড়িওয়ালার তাড়নায় ফুটপাতে এসে দাঁড়ায়নি, রাজনীতি করিনি, জেলে যায়নি, এমনকি গ্রাম বাংলার অফুরন্ত প্রাণ প্রাচুর্যের মধ্যে হুটোপাটি করে বেড়াবার সুযোগও ঘটেনি। শহর কলকাতার 4 দেওয়ালের মধ্যে জীবন কাটছে, বিশেষ স্মৃতি কোথায়? ছেলেটা তবু দমে না,
বলে ওঠে, নেই, সৃষ্টি করুন। কলমের জাদুতে কি না হয়, বানিয়ে বানিয়ে লিখব। হেসে ফেলেন অনামিকা। ছেলেটা হাসে না, বরং মুখটা গোমড়াই করে বলে, বানিয়ে কেন, আপন অনুভূতির রঙে রাঙিয়ে। তুচ্ছ ঘটনাকেই সেই রঙিন আলোয় আলোকিত করে, মানে সবাই যে কর্মটি করেছেন। ছেলেটি হঠাৎ মুখটা একটু বাঁকায়। রাঙকে শোনা বললেই শোনা। যে যা লিখেছেন তার কতটুকু সত্যি আর কতটুকু কথার খেলা, সে তো আর আমাদের জানতে বাকি নেই। অনামিকা হঠাৎ একটু শক্ত গলায় বলে ওঠেন, তাই যখন নেই তখন আর ওতে দরকার কি? বা, আমি কি বলছি সকলেই বানিয়ে লিখেছেন? বলছি আপনাদের কলমের গুণে সাধারণ ঘটনা অসাধারণ হয়ে ওঠে, সাধারণ জীবনও সাধারণত্বর মনে হয়। আমার লেখার মধ্যে তেমন গুণ থাকবে এই বিশ্বাস আমার নেই বাপু। অনুভূতির রঙে রাঙানো টাঙানো, না, ও আমার দ্বারা হবে না। তার মানে দেবেন না, তাই বলুন। দেব না বলছি না তো, বলছি পেরে উঠব না। তার মানেই তাই। কিন্তু আমাকে আপনি ফেরাতে পারবেন না, আমার তাহলে মুখ থাকবে না। যা হোক, কিছু না নিয়ে ছাড়ব না। আপনার শ্রেষ্ঠ বইগুলোর নায়ক নায়িকার চরিত্র কাকে দেখে লেখা, সেটা অন্তত লিখুন, ওই আত্মকথার সিরিজে ঢুকিয়ে দেয়া যাবে। বলার মধ্যে বেশ একটু আত্মস্থ ভাব ফুটে ওঠে ওর। অনামিকা আবার হেসে ফেলেন। কিন্তু কাউকে দেখে লিখেছি এটাই বা বলল কে? ছেলেটি তর্কের সুরে বলে, না দেখলে লেখা যায়? কি আশ্চর্য, গল্প উপন্যাস মানেই তো কাল্পনিক। ওটা বাজে কথা। সমস্ত ভালো ভালো লেখকদের শ্রেষ্ঠ চরিত্রগুলি লোককে দেখে লেখা। শরৎচন্দ্র, বিভূতিভূষণ, তারাশঙ্কর, বনফুল, দেখুন এদের আপনি, কিছু না দেখে লিখেছেন। ওকে দেখে মনে হলো যেন অনামিকা ওকে ঠকাতে চেষ্টা করছেন। অনামিকা হাসলেন। কথাটা ঠিক তা নয়, বললেন অনামিকা। দেখতে তো হবেই, দেখার জগৎ থেকেই লেখার জগৎ। আমি শুধু এই কথাই বলছি, আমি অন্তত কোনো বিশেষ একজনকে দেখে ঠিক তাকে এঁকে ফেলতে পারি না, অথবা সেটা আমার হাতে আসেই না। অনেককে দেখে দেখে একজনকে আঁকি, অনেকের কথা আহরণ করে একজনের মুখে ফোটাই। আমার পদ্ধতি এই। তাই হয়তো অনেকেই ভেবে বসে আমায় নিয়ে লেখা। তোমরাও খুঁজতে বসো, দেখি কাকে নিয়ে লেখা। অনামিকা একটু থামেন, তারপর বলেন, জানি না কোনো একজন মানুষকে যথাযথ রেখে গল্প লেখা যায় কিনা। শ্রীকান্তকে যথাযথ, কিন্তু সে যাক, অন্যের কথা আমি বলতে পারবো না। আমার কথাই আমি বলছি, আমি সবাইকে নিয়েই লিখি, অথবা কাউকে নিয়েই লিখি না। ছেলেটি উত্তেজিত হয়। ছেলেটি টেবিলে একটা ঘুষি মেরে বলে, তবে কি আপনি বলতে চান ওই আপনার কি যেন বইটা, হ্যাঁ, একাকী, এই বইটার নায়িকার মধ্যে আপনার নিজের জীবনের ছাপ আদৌ পড়েনি? অনামিকা ঈষৎ চমকান, অবাক গলায় বলেন, একাকী? ও বইটার নায়িকা তো একজন গায়িকা। তাতে কি, আপনি না হয় একজন লেখিকা, ওইটুকু তো চাপা দেবেনি। তাছাড়া সব মিলছে, সেখানেও নায়িকা আনম্যারেড, এখানেও আপনি। অনামিকা চেয়ার থেকে উঠে দাঁড়ান, মৃদু হেসে বলেন, তবে আর ভাবনা কি, আত্মজীবনী তো লিখেই ফেলেছি, ইচ্ছে হলে ওটাই তোমাদের কাগজে ছাপিয়ে দিতে পারো। ওটাই মানে ওই ছাপা বইটা? তাছাড়া আর উপায় কি? একটা লোকের তো একটাই জীবন, অতএব আত্মজীবনীও ২-১০টা হতে পারে না। এটা আপনি রাগ করে বলছেন। নাছোড়বান্দা ছেলেটি ধৈর্যের সঙ্গে বলে, হতে পারে আপনার অজ্ঞাতসারেই ওই ছাপটা এসে পড়েছে। লেখকদের এমন হয়। হয় এমন বলছো? অনামিকা যেন কাঠগড়া থেকে নামার ভঙ্গিতে হাঁপ ফেলে বলেন, তাহলে তো বাঁচাই গেল। আপনি ঠাট্টা করছেন? আরে ঠাট্টা করব কেন, স্বস্তি পেলাম তাই। কিন্তু আর তো বসতে পারছি না, একটু কাজ আছে। কিন্তু ওই ইঙ্গিতটুকুতেই কি কাজ হয়? পাগল, শেষ পর্যন্ত প্রতিশ্রুতি না নিয়ে ছাড়বে নাকি
সেই সম্পাদক প্রেরিত ছেলেটি? শেষ পর্যন্ত রফা। কেন স্মৃতিকথা লিখলাম না? লিখতে হয়েছিল সেটা অনামিকা দেবীকে। জ্যোতির্ময় স্বদেশের সেই স্মৃতিচারণ সিরিজেই ঢুকিয়ে দিয়েছিল তারা লেখাটা। কিন্তু লেখাটা কি খুব সহজ হয়েছিল অনামিকার কাছে? কেন লিখলাম না? ৮০ জন নবীন এবং প্রবীণ লেখক লেখিকা যা করলেন তা আমি কেন করলাম না, এটা লেখা খুব সোজা নয়। কিন্তু অনামিকা কোন স্মৃতির সমুদ্রে ডুব দেবেন? কোন স্মৃতির সৌরভে ঘ্রাণ নেবেন? অনামিকা কি তার সেই ঘষা পয়সার মতো শৈশবটাকে তুলে ধরে বলবেন, দেখো দেখো কি অকিঞ্চিতকর, এই জন্যই লিখলাম না? না, তা হয় না। তাই কেন লিখলাম না বলতে অনেকটাই লিখতে হয়। অথচ সত্যিই বা কেন লিখলেন না? লেখা কি যেত না? বকুলের জীবনটাকে কি গুছিয়ে গাছিয়ে তুলে ধরা যেত না? নির্ঝরের স্বপ্নভঙ্গের মতো সহসা প্রবল একটা কিছু ঘটে না যাক, কোথাও কি পাথরের ফাটল বেয়ে ঝর্ণার জল এসে আছড়ে পড়েনি? পড়েছে বই কি, উঠেছে তার কলধ্বনি। হয়তো ওই থেকেই দিব্যি একখানা স্মৃতিচারণ হতে পারত। কিন্তু নিজের সম্পর্কে ভারী কুণ্ঠা অনামিকার। নিজের সম্পর্কে মূল্যবোধের বড়ই অভাব। একেবারে অন্তরের অন্তঃস্থলে সেই বকুল নামের তুচ্ছ মেয়েটাকে ছাড়া আর কাউকেই দেখতে পান না। নিন্দা, খ্যাতি, প্রশংসা, অপ্রশংসার মালায় মোড়া অনামিকা দেবী সেই বকুলটাকে আশ্রয় দিয়ে রেখেছেন মাত্র। আবৃত করে রেখেছেন তার তুচ্ছতাকে। তাই অনুরোধ উপরোধের ছায়া দেখলেই ঠেকাতে বসেন। কিন্তু কেন এই অনুরোধ উপরোধ? কেন ওই ৮০ জনের পর আরও ৮০ জনের জন্য ছুটোছুটি? কোথাও কোনোখানে কি শ্রদ্ধা আছে? আছে আগ্রহ, ভালোবাসার সমীহ? যদি থাকে তবে কেনই বা বারবার মনে হয় ওই সিরিজ আর ফিচার, সাক্ষাৎকার আর সমাচার, স্বাক্ষর সংগ্রহ আর অভিমত? কি মূল্য এসবের, ব্যবসায়িক মূল্য ছাড়া? এই যুগে কোথায় সেই প্রতিভার প্রতি মোহ, জ্যেষ্ঠজনের প্রতি শ্রদ্ধা, পণ্ডিতজনের কথার প্রতি আস্থা? এই যুগ আত্মপ্রেমী। ওই যে রোগা রোগা কালো কালো ছেলেটা যে নাকি নাছোড়বান্দার ভূমিকা নিয়ে এতক্ষণ বকিয়ে গেল, সে কি সত্যি এই সাক্ষাৎকারের মাধ্যমে অনামিকা দেবী নামের লেখিকাটিকে বুঝতে চেষ্টা করেছিল? তার বক্তব্যের মধ্যেকার সুরটি শুনতে চেয়েছিল? অন্তত তাকিয়েছিল কৌতূহলের দৃষ্টিতে? পাগল না খ্যাপা? যা করতে এসেছি তা করে ছাড়ব, এছাড়া আর কোনো মনোভাবই ছিল না ওর। আর ওদের ওই জ্যোতির্ময় স্বদেশের পৃষ্ঠায় যাদের নাম সাজিয়ে রেখেছে আর রাখতে চাইছে, তাদেরই যে ধন্য করেছে, এমন একটি আত্মসন্তুষ্টি ছিল ওর মধ্যে। ছিল, আছে, থাকবে। বিশেষ করে মহিলা লেখিকাদের ব্যাপারে যাতে তুলছি ভাবটি বিদ্যমান থাকে বইকি। না থাকবেই বা কেন? যুগ যুগান্তরের সংস্কার কি যাবার? ছেলেটা চলে যাবার পর অনামিকা টেবিলের ধারে এসে বসলেন। বেশ কিছুদিন থেকে একটা উপন্যাসের প্লট মনের মধ্যে আনাগোনা করছে। তার গোড়া বাঁধা স্বরূপ সেদিন পাতা ২ লিখে রেখেছিলেন। সেটাই উল্টে দেখতে ইচ্ছে হলো। আজ মনে হচ্ছে কোথাও যাবার নেই, লেখাটা খানিকটা এগিয়ে ফেলা যেতে পারে। খাতা টেনে নিয়ে চোখ বুলোলেন। যে জীবনের কোথাও কোনো প্রত্যাশা নেই, নেই কোনো আলো, আশা, রং, সে জীবনটাকেও বাঁচিয়ে রাখার জন্যে কেন এই আপ্রাণ প্রয়াস? পৃথিবীতে আরও কিছুদিন টিকে থাকার জন্যে কেন এই ঝুলোঝুলি? ডাক্তার চলে যাবার পর বিছানার ধারের জানলা দিয়ে পড়ন্ত বিকেলের আকাশের দিকে তাকিয়ে প্রৌঢ় শিবেশ্বর খাস্তগীর একটা গভীর নিঃশ্বাস ফেললেন। তবে কি মানুষের সবচেয়ে বড় প্রেমাস্পদ এই পৃথিবীটাই? সবখানের সব আশ্রয় ভেঙে গুঁড়ো হয়ে গেলেও, জীবনের সব আকর্ষণ ধূসর হয়ে গেলেও, এই পৃথিবীটাই তার অনন্ত আকর্ষণের পসরা সাজিয়ে নিয়ে বলে, কেউ না থাকুক, আমি তো আছি, আর তুমিও আছো। আমি আর তুমি এইটুকুই কি কম? এইটুকুই তো সব।
তুমি আর আমির মধ্যেই তো সমস্ত সম্পূর্ণতা, সব কিছুর স্বাদ। হয়তো তাই। তা নইলে আমি বা কেন এখনো ডাক্তার ডাকছি, ওষুধ খাচ্ছি, সাবধানতার সব বিধি পালন করছি? সে কি শুধু আমার অনেক পয়সা আছে বলে? এই অপরিমিত পয়সা না থাকলে আমি কি বাঁচবার চেষ্টায়? আর লেখা হয়নি। টেলিফোনটা ডেকে উঠল। যেমন সবসময় ডাকে, চিন্তার গভীর থেকে চুলের মুঠি ধরে এনে খোলা উঠোনে আছড়ে মারতে। তবু খুব শান্ত গলায় প্রশ্ন করতে হয়, আপনি কে বলছেন? হ্যাঁ, আমি অনামিকা দেবী কথা বলছি। কি বললেন? নাম? মেয়ের? ইস, ছি ছি, একদম ভুলে গেছি। নানা কাজে এমন মুশকিল হয়, লজ্জায় কুণ্ঠায় যেন মরে যেতে হয়। আপনি যদি দয়া করে কাল সকালে একবার। কালই নামকরণ উৎসব? ওহো, তারিখটা ডায়েরিতে লিখে রাখ। হ্যাঁ সত্যি, এখন সবই মনে পড়ছে। মানে লিখে রেখেওছি, খুলে দেখা হয়নি। আচ্ছা, আপনি বরং আজকেই সন্ধ্যার দিকে আরেকবার কষ্ট করে, নয়তো আপনার ফোন নাম্বারটাই। বাড়ি থেকে বলছেন না? আচ্ছা তাহলে আপনি। টেলিফোনটা নামিয়ে রেখে একটা হতাশ নিঃশ্বাস ফেললেন, যেন প্রতিশ্রুতি দিয়ে মহাজনের ঋণ শোধ করে উঠতে পারেননি। অন্তত কণ্ঠে সেই কুণ্ঠা। না ফুটিয়ে উপায়ও নেই। সৌজন্যের ওপরই তো জগৎ। ভুলে সত্যি গিয়েছিলেন, এখন মনে পড়ল। ভদ্রলোক তার নবজাতা কন্যার নামকরণের জন্য আবেদন জানিয়ে আবেগমুগ্ধ কণ্ঠে বলেছিলেন, আর সেই সঙ্গে আশীর্বাদ করবেন যেন আপনার মতো হতে পারে। এহেন কথা ভুলে গেলেন অনামিকা? খারাপ, খুব খারাপ। অথচ সত্যি লিখে রেখেছিলেন, ভাগ্যিস রেখেছিলেন। খুলে দেখলেন আরো অনেক প্রতিশ্রুতি দেওয়া রয়েছে। শুধু অদেখা ভদ্রলোকের মেয়ের নামকরণই নয়, পাড়ার ছেলেদের হাতে লেখা পত্রিকারও নামকরণ করে দিতে হবে। পাড়ার সরস্বতী পুজোর স্মারক পত্রিকার জন্য শুভেচ্ছা, সবুজ সমারোহ ক্লাবের রজত জয়ন্তী স্মারক পত্রিকার জন্য ছোট গল্প, ভারতীয় চর্মশিল্প প্রতিষ্ঠানের কর্মীবৃন্দের রিক্রিয়েশন ক্লাবের বার্ষিক উৎসবের স্মারক পত্রিকার জন্য চর্মশিল্পের উপর যা হোক একটু লেখা, নিভাননী বালিকা বিদ্যালয়ের 40 বছর পূর্তি উপলক্ষে একটি সময় উপযোগী প্রবন্ধ। প্রধান শিক্ষিকার চেহারাটি মনে পড়ে গেল অনামিকার। গোল গোল কালো কালো চেহারা, কালো চোখ দুটিও পরিপাটি গোল। সেই চোখ দুটি বিস্ফারিত করে চাপা গলায় বলেছিলেন ভদ্রমহিলা, আপনি বলেছেন ছেলেগুলোকে নিয়েই যত গণ্ডগোল, মেয়ে স্কুলে তবু শান্তি আছে। ভুল অনামিকা দেবী, ভুল। এটি আপনার সম্পূর্ণ ভুল ধারণা। প্রাইমারি সেকশন বাদ দিলে 450 মেয়ে নিয়ে ঘর করছি। কি বলবো আপনাকে, যেন 450টি ফনা তোলা কেউটে। কথা বলতে যাও কি একেবারে ফোঁস। কিভাবে যে নিজের মানটুকু বাঁচিয়ে কোনো মতে স্কুল চালিয়ে চলেছি তা আমি জানি। এরই মধ্যে আবার সব করতে হচ্ছে। মেয়েদের আবদার, এই 40 বছর পূর্তি উপলক্ষে একটা কিছু ঘটাপটা হোক, মানে নাচ গান অভিনয় কমিক। অথচ আজকাল মেয়ে স্কুলে ফাংশন করা যে কি দারুণ প্রবলেম। মেয়েরা জানে সবই, বুঝেও বুঝবে না। গেলবারের মানে গত পুজোর সময় মেয়ের একটা সোশ্যাল করল, জানতে পেরে পাড়ার ছেলেদের সে কি হামলা, বলে কিনা আমাদের দেখতে দিতে হবে। বুঝুন অবস্থা। ওরা তো আর দুষ্টু ছেলে নেই, পুরো গুন্ডা হয়ে উঠেছে। বুঝিয়ে তো পারা যায় না। শেষে ওদের দলপতিকে আড়ালে ডেকে হাত জোড় করে বলতে হলো, বাবা তোমাদের কথা রাখলে কি মেয়েদের গার্জেনরা আমাদের স্কুল আস্ত রাখবেন? হয়তো আইন আদালত হবে, হয়তো এতদিনের স্কুলটাই উঠে যাবে। এদিকে ভালো বলতে তো এই একটাই মেয়ে স্কুল, তোমাদের বোনেরা ভাইজি ভাগ্নেরা পড়তে আসে, ইত্যাদি অনেক করে বলায় কি ভাগ্য যে বুঝল। কথাও দিল ঠিক আছে, কিন্তু বলুন বারে বারে কি এই রিস্ক নেওয়া উচিত? তা মেয়েরা শুনবে না। আপনাকে বলবো কি, আমার মনে হয় যেন বেশিরভাগ মেয়েই চায় বেশ হামলা টামলা হোক, হইচই কাণ্ড বাঁধুক, ওই গুন্ডা ছেলেগুলোর সঙ্গে মুখোমুখি একটা দহরম মহরম হোক। কি সর্বনাশা বুদ্ধি বলুন। তাই বলছি
মেয়েদের যাতে একটা শুভবুদ্ধি জাগ্রত হয় সেই মতো একটি সুন্দর লেখা প্রবন্ধ আমাদের সুভেনিরের জন্য দিতে হবে আপনাকে। অনামিকা দেবী বোধহয় বলেছিলেন, আপনারা সর্বদা এত চেষ্টা করছেন, সামান্য একটা প্রবন্ধের দ্বারা কি তার থেকে বেশি হবে? মহিলা আবেগকম্পিত গলায় খুব দৃঢ়তার সঙ্গে বলেছিলেন, হলে আপনার কথাতেই হবে। আপনাকে বাংলাদেশের ছেলেমেয়েরা যে কি ভালোবাসে। অনামিকা তখন মনে মনে একটু হেসেছিলেন। ভেবেছিলেন কি, জ্ঞান চৈতন্য দেবার চেষ্টা করি না বলেই হয়তো একটু ভালোবাসে। সে চেষ্টা শুরু করলে, কিন্তু সেই হাসিটা তো প্রকাশ করা যায় না। সাহিত্যিকের দায়িত্ব নাকি ভয়ানক গভীর। সমাজের ওঠা পড়ার অদৃশ্য সূত্রটি নাকি তাদেরই হাতে। তবে শুধু তো নিভাননী বালিকা বিদ্যালয়ের প্রধানা শিক্ষিকাই নয়, এ ধ্বনি তো সর্বত্রই সোচ্চার। অথচ অত কথার পরেও অনামিকা দেবী কিনা সেই গুরুদায়িত্বের কণিকাটুকু পালনের কথাও স্রেফ ভুলে বসে আছেন। দেখলেন ওদের 40 পূর্তির উৎসবের আর মাত্র 16 দিন বাকি। আজই অতএব দিতে পারলে ভালো হয়। ছাপবার সময়টুকু তো পাওয়া চাই ওদের। বাকি সবগুলোই হয়তো আজকালই চেয়ে বসবে। কি করে যে ভুলে বসে আছেন অনামিকা দেবী। তারপর তাকিয়ে দেখলেন টেবিলে বেশ কতগুলো চিঠি জমে উঠেছে। উত্তর দেওয়া উচিত। উপন্যাসের প্লটটা সরিয়ে রাখতেই হলো, হয়তো আরো অনেক দিনই রাখতে হবে। এগুলো শেষ হতে হতে আরো কিছু কিছু এসে জমবে। অথচ অহরহ একটা অভিযোগ উঠছে আজকের দিনের কবি সাহিত্যিকদের বিরুদ্ধে। কেউ নাকি আর মননশীল লেখা লিখছেন না। সবাই নাকি দায়সারা এবং টাকার জন্যে। আগেকার লেখকরা লিখতেন প্রাণ দিয়ে, মন দিয়ে, সমগ্র চেতনা দিয়ে। আর এই যুগের লেখকরা লেখেন শুধু আঙুলের ডগা দিয়ে। হ্যাঁ, ওই ধরনেরই একটা কথা সেদিন কোন একটা কলেজের সাহিত্য আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে বসে বসে শুনতে হয়েছিল অনামিকা দেবীকে। ছাত্রসভার সদস্যদের আবেগ উত্তপ্ত অভিযোগ ভাষণ। দোষ স্বীকার করতেই হয়েছিল নতমস্তকে। নইলে কি বলতে বসবেন? আর কোন যুগে এ যুগের মতো সাহিত্যকে সবাই ভাঙিয়ে খাচ্ছে। সমাজের আপাদমস্তক তাকিয়ে দেখো, সাহিত্যিকই আজ সকলের হাতিয়ার। আর তাদের হাতে রাখতে কত রকমের জাল বিস্তার। টাকার টোপ, সম্মানের টোপ, পুরস্কারের টোপ, ক্ষমতার টোপ ছড়িয়ে রাখা আছে সমাজ সরোবরের ঘাটে ঘাটে। তাছাড়া এই অনুরোধের বন্যা। তবে কোন নিরালা নিস্তব্ধতায় বসে রচিত হবে মননশীল সাহিত্য? ভরসা শুধু নতুনদের, যাদের ভাঙিয়ে খাবার জন্য এখনো সহস্র হাত প্রসারিত হয়নি। কিন্তু সে আর কদিন। যেই একবার সুযোগ সন্ধানীদের চোখে পড়ে যাবে, ওর কলম বলিষ্ঠ, ওর মধ্যে সম্ভাবনা, তখনই তো হয়ে যাবে তার সম্ভাবনার পরিসমাপ্তি। তার সেই বলিষ্ঠ কলমকে কোন কোন কাজে লাগানো যায় সেটাই হবে চিন্তনীয় বস্তু। যদি আজকাল পরশু তরশু তার পরদিন শুধু লেখাটা লিখতে পেতাম, জীবনের সব মূল্য হারিয়েও বেঁচে থাকার চেষ্টাটা যার অব্যাহতি, সেই ব্যাধিগ্রস্ত প্রৌঢ় শিবেশ্বর খাস্তগিরির কাহিনীটা। একটা নিঃশ্বাস ফেলে নিভাননী বালিকা বিদ্যালয়ের বালিকাদের জ্ঞানদানের খসড়াটা তৈরি করতে করতে কয়েকটা নাম লিখে রাখলেন এক টুকরো কাগজে। শুনতে মিষ্টি, অথচ অসাধারণ। কেউ কোনোদিন মেয়েদের নাম তেমন রাখেনি, এমন দুরূহ। মহাভারতের অপ্রচলিত অধ্যায় থেকে অজানা কোনো নায়িকার এমনই গোটা কয়েক। কোনোটাই হয়তো রাখবে না, নিজেরাই নিজেদের পছন্দে রাখবে। তবু অনামিকার কর্তব্যটা তো পালন করা হলো। কিন্তু কলম নামিয়ে রেখে ভাবতে বসলেন কেন অনামিকা? কার কথা? সেই মেয়েটার কথা কি, যার কথা বাড়িতে আর কেউ উচ্চারণ করছে না? না, সেই বাড়ি থেকে পালিয়ে যাওয়া মেয়েটার নাম বাড়িতে আর উচ্চারিত হয় না। তাকে খুঁজে পাবার জন্য তলায় তলায় যে আপ্রাণ চেষ্টা চলছিল সেটাও বন্ধ হয়ে গেছে। সংসারে যেন একটা কৃষ্ণ যবনিকা পড়ে গেছে সেই নামটার উপর। সেই প্রাণচঞ্চল বেপরোয়া দুঃসাহসী মেয়েটার
মৃত্যু ঘটে গেছে। অথচ খুব গভীর একটা নিঃশ্বাস পড়ল অনামিকার। অথচ ওকে যদি অন্তত ওর মাও বুঝতে পারত, পারেনি। ছোট্ট থেকেই ও যে অভিভাবকদের ইচ্ছের ছাঁচে ঢালাই না হয়ে নিজের গড়নে গড়ে উঠেছে, এই অপরাধেই তিরস্কৃত হয়েছে। ওর কাছে সত্যের যে একটা মূর্তি আছে, সেই মূর্তিটার দিকে কেউ তাকিয়ে দেখেনি, সেটাকে উচ্ছৃঙ্খলতা বলে গণ্য করেছে। অথচ অনামিকা, বাড়িতে আরো কত ছেলে মেয়ে, তবু বরাবর তার নারী চিত্তের সহজাত বাৎসল্যের ব্যাকুলতাটুকু ওই উদ্ধত অবিনয়ী বেপরোয়া মেয়েটাকে ঘিরে আবর্তিত হয়েছে। তোমার পিসির ঘাড়ে আর কতদিন থাকা হবে? বলল সত্যবান দাস নামের ছেলেটা। শম্পা যাকে একটু বদলে নিয়ে বলে জাম্বুবান, সেই শব্দটাই ব্যবহার করল শম্পা। থার্মোমিটারটা ঝাড়তে ঝাড়তে অকাতর কণ্ঠে বলল, তা হাতের কাছে যখন তোমার কোনো মাসি পিসির ঘাড় পাচ্ছি না, তখন উপায় কি? আমার মাসি পিসি? তারা ঘাড় পাতবে? সত্যবান হেসে ওঠে। ওই ভদ্রমহিলার মতো এমন বোকাশোকা মহিলা দুনিয়ায় আর আছে নাকি? আছে, আরও একটি আছে, শম্পা বলে গম্ভীরভাবে। আপাতত একটা জাম্বুবানকে ঘাড়ে করে যার জীবন মহানিশা হয়ে উঠেছে। সত্যি শম্পা। আচ্ছা আচ্ছা, ভদ্রতা, সৌজন্য, আক্ষেপ ইত্যাদি পরে হবে, এখন টেম্পারেচারটা দেখে নেওয়া হোক একবার। না 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 মানে? না মানে স্পষ্ট পরিষ্কার না। জ্বরফট ছেড়ে গেছে, তবু এখন ওই বিচ্ছেদি জিনিসটা নিয়ে তাড়া করতে আসছো কেন? আশ্চর্য, তোমার মতো বেহায়া তো আর দেখিনি। দুবার পাল্টে পড়েছ। দুবার পড়েছি বলে যে বরাবরই পড়ব তার মান নেই। আমি বেশ সুস্থ বোধ করছি, কাল চলে যাব। শম্পা গম্ভীরভাবে বলে, হ্যাঁ, খুব ভালো কথা। তা বাসা টাসা জোগাড় হয়ে গেছে? বাসা? বাহ, সেটা আবার কখন করলাম? তাহলে কালই যাচ্ছ? কি আশ্চর্য, আমার ঘরটা কি চলে গেছে নাকি? এ মাসের পুরো ভাড়া দেওয়া আছে। ও, তাহলে তো ভালোই। শম্পা যেন ভারী আশ্বস্ত হয়ে গেল। এইভাবে বলে, মেসের মধ্যে মহিলা থাকায় আপত্তি করবে না তো তোমার ম্যানেজার? মহিলা? সত্যবান আকাশ থেকে পড়ে। তুমিও যাবে নাকি? শম্পাও আরও উঁচু আকাশ থেকে পড়ে। ওমা, যাব না, কোথায় থাকবো? সত্যবান অবশ্যই বিপন্ন, বিব্রত। সত্যবান তাই সামলানোর গলায় বলে, আহা, এখন কটা দিন তো এখানেই থাকতে পারো, তারপর? কি তারপর? তারপর বাসা টাসা ঠিক করে। শম্পা জোরে জোরে বলে, ও, ওই আশায় বসে থাকবো আমি? তাহলেই হয়েছে। তোমার ভরসায় বসে থাকলে রাধাও নাচবে না, সাতমন তেলও পুড়বে না। আমার উপর যখন এতই অবিশ্বাস, তখন আর আমাকে জ্বালাচ্ছ কেন? কেটে পড়ো না বাবা, সত্যবান বলে ওঠে। তা তো বটেই, তাহলে তো বেঁচে যাও, কিন্তু সে আশা ত্যাগ করো। কুমিরে কামড় দিলে বাঘেও ছাড়িয়ে আনতে পারে না, বুঝলে? বাহ, নিজের প্রতি কি অসীম শ্রদ্ধা! শম্পা গম্ভীরভাবে বলে, নিশ্চয়ই, শ্রদ্ধা আছে বলেই সত্য ভাষণ করছি। যাক, এখন নাও এটা। এগিয়ে দেয় যন্ত্রটা সত্যবানের দিকে। সত্যবান আর প্রতিবাদ করতে ভরসা পায় না, হাত বাড়িয়ে থার্মোমিটারটা নিয়ে দেখে ফেরত দেয়। শম্পা সেটাকে আলোর মুখে ধরে জ্বরের পাড়ার অবস্থান লক্ষ্য করে হৃষ্টচিত্তে বলে, যাক বাবা, এ যাত্রা তবু আমার মুখটা রাখলে। মুখ রাখলাম? সত্যবানের বোধহয় কথাটা বুঝতে দেরি হয়। সত্যবান তাই কপাল কুঁচকোয়। মুখ রাখা মানে? না, এই লোকটাকে বোধহয় ইহজীবনে মানুষ করে উঠতে পারা যাবে না। বলি, ওই জ্বরের দাপটে টেসে গেলে মুখটা থাকতো আমার। সেইটুকুর জন্যই ধন্যবাদ জানাচ্ছি তোমাকে। বাহ, তোমার মুখ থাকার জন্যই শুধু আমার বেঁচে থাকার সার্থকতা? তবে নয়তো কি, এরপর যতবার ইচ্ছে মরো, কোনো আপত্তি নেই। শুধু এই যাত্রাটা যে কাটিয়ে দিলে তাতেই মাথাটা কিনলে।
এরপর যতবার ইচ্ছে মরতে পারি? অনায়াসে। কি সাংঘাতিক মেয়ে! এখন ভাবছি তোমার সঙ্গে লটকে পড়ে খুব ভুল করেছি। সে কথা আর বলতে। শম্পা খুব সহানুভূতির গলায় বলে, 100 বার। তোমার জন্য কিন্তু দুঃখ হয় আমার। ও, দয়ার অবতার একেবারে। কিন্তু সত্যি বলে দিচ্ছি, এভাবে পিসির ঘাড়ে পড়ে থাকা আর সম্ভব হচ্ছে না। এ কি, আমি একটা বুড়ো মদ্য, একটু জ্বরের ছুতো করে কাজকর্ম ছেড়ে একজন অপরিচিত মহিলার ঘাড়ের উপর বসে আছি। ভাবলেই রাগ আসছে। রাগ আসা ভালো। আমার দিদিমা বলে রাগই পুরুষের লক্ষণ। তবু জানবো একটা পুরুষের গলা ধরে ঝুলছি। কিন্তু বিয়েটা কবে হবে? বিয়ে? হ্যাঁ, বিয়ে, যাকে শুদ্ধ বাংলায় বলে বিবাহ। যদিও আমার সেটা প্রহসন বলেই মনে হয়, তবুও ওই প্রহসনটা না হলে তো স্বস্তি নেই। সত্যবানার মুখের দিকে একটু তাকিয়ে বলে, এখনো ভাববার সময় আছে শম্পা। ঝোঁকের মাথায় একটা কাজ করে বসে শেষে পস্তাবে। সত্যবান সভ্য ভব্য কথার ধার ধারে না। সত্যবান ওইভাবেই বলে, ছেড়ে দাও বাবা, আমিও বাঁচি তুমিও বাঁচো। শম্পা থার্মোমিটারকে দোলাতে দোলাতে বলে, তুমি বাঁচতে পারো, আমার কথা তুলছ কেন? তুলছি তোমার দুর্গতির কথা ভেবে। কি যে আছে তোমার কপালে? যা আছে তা তো ঠিকই হয়ে গেছে, স্রেফ একটি জাম্বুবান। তাও আমার এমনই কপাল, তাকেও হারাই হারাই করে মরতে হচ্ছে। সত্যবান একটু কড়া গলায় বলে, সেই মরাটা মরতেই তো বারণ করা হচ্ছে। পরামর্শের জন্য ধন্যবাদ। সত্যবান হতাশ গলায় বলে, কিছুতেই যদি তোমার সুমতি না করাতে পারি তো উপায় নেই। দুর্গতি তোমার কপালে নাচছে। আপাতত প্রথম দুর্গতি তো হচ্ছে অনশন। খেতে টেতে পাবে না, সে কথা প্রথমেই বলে রেখেছি, মনে আছে? আছে। তবে আর কি করা যাবে? দাও, কোথায় কি খাবার দাবার আছে, দারুণ খিদে পেয়ে গেছে। শম্পার সঙ্গে সঙ্গে পাক খেয়ে ঘর থেকে বেরিয়ে গিয়ে সিঁড়িতে উঠতে উঠতে চেঁচায়, পিসি, জ্বর বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গেই কুম্ভকর্ণটা খাই খাই শুরু করেছে। পারুল একটা চিঠি লিখছিল, মুড়ে রেখে আনমনা গলায় বলে, কে কি শুরু করেছে? ওই যে ওই হতভাগা। ইয়ে, কাকে চিঠি লিখছ গো? পারুল অন্য মনস্কতার রাজ্য থেকে নেমে এসে হালকা গলায় বলে, যাকেই লিখি না, তোকে বলতে যাব কেন? আহা, তুমি তো আর শম্পা একটু থেমেই ফট করে বলে বসে, তেমন কাউকে তো লিখছ না। তাই যে লিখছি না, কে বলল তোকে? আহা, শম্পা হেসে ফেলে, তা বলা যায় না বাবা, তুমি তো আবার কবি মানুষ। তাছাড়া বয়স হলে তো বুড়ো ফুড়ো হয়ে যাওনি। তবে, পারুল হেসে বলে, তা তুই যে দুমদাম করে উঠে এলি, সে কি এই কথাটা বলবার জন্যে? এই সেরেছে। শম্পা মা কালীর মতো জিভ কাটে, একদম ভুলে মেরে দিয়েছি। জাম্বুবানটা বলছিল দারুণ খিদে পেয়েছে। এই দেখো, আর তুই সে কথা ভুলে মেরে দিয়ে পিসির চিঠি রহস্য ভেদ করতে বসলি। চল চল। পারুল তাড়াতাড়ি কলম রেখে উঠে পড়ে। পারুলের আত্মমগ্ন নিস্তরঙ্গ জীবনে এই মেয়েটা একটা উৎপাত, এই ছেলে মেয়ে দুটো একটা ভার। তবু পারুলের বিরক্তি আসে না কেন? পারুলের ছেলেরা দেখলে কি বলতো? ও বলছিল কালই চলে যাবে। শম্পা পিছু পিছু যেতে যেতে বলে, বলছে তোমার পিসির ঘাড়ে আর কতদিন থাকবো? আচ্ছা পিসি, এক্ষুনি ওকে একা ছাড়া যায়? পাগল নাকি? পারুল উড়িয়ে দেওয়ার সুরে বলে, মাথা খারাপ? তবে তুমি এত বুদ্ধিমতী, তুমিও যখন বলছো। আমি যেতে দিলে তো বাঁচলাম বাবা। শম্পা ছেলে মানুষের মতো আবার বলে ওঠে, কিন্তু বলো না গো পিসি, চিঠিটা তোমার ভাইটাকে লিখছো না তো? পারুল সহসা গম্ভীর গলায় বলে, আমাকে তুই সেরকম বিশ্বাসঘাতক ভাবিস? শম্পা ফট করে নিভে যায়, আসতে বলে, না তা নয়, তারাও তো ভাবছেন টাবছেন নিশ্চয়ই, সেই ভেবে যদি তুমি। না, আমি এসব ভাবাটাবার ধার ধারি না, নিজে যা ভাবি তাই করি। ইস পিসি, তোমার মতো মনের জোর যদি আমার হতো।
পারুল টোস্ট তাতাতে তাতাতে বলে, তোর মনের জোর আমার থেকেও বেশি। শম্পা একটু চুপ করে থেকে নেভা নেভা গলায় বলে, আগে তাই ভাবতাম, কিন্তু দেখছি। কি দেখছিস? দেখছি মন কেমন কেমন ব্যাপারটাকে একেবারে উড়িয়ে দেওয়া যায় না। পিসির জন্য এক এক সময় এত হয়, তখন নিজেকে ভীষণ ভীরু স্বার্থপর মনে হয়। মানুষ মাত্রেই স্বার্থপর রে শম্পা, কেউ বুঝে সুঝে, কেউ না বুঝেই। এই যে লোকে স্বার্থত্যাগী বলতে উদাহরণ দেয় সন্ন্যাসীদের, স্বার্থত্যাগী সন্ন্যাসী আসলে কি সত্যিই তাই? আমার তো মনে হয় ওনারাই সব থেকে স্বার্থপর। ধ্যাত ধ্যাত কি, সত্যি অন্যের মুখ না চেয়ে নিজের যেটি ভালো লাগছে সেইটি করাই স্বার্থপরতা। কৃচ্ছ সাধনে তার সুখ, তাই কৃচ্ছ সাধন করছে। সংসার বন্ধন থেকে পালিয়ে প্রাণ বাঁচানোয় তার সুখ, তাই পালাচ্ছে। এতে নিঃস্বার্থতা কোথায়? এই মরেছে, তুমি যে আমায় বসিয়ে দিলে গো। চোখ খুলে যদি তাকাস পৃথিবীতে, দেখবি হরঘড়ি বসে পড়তে হবে। তাই তো দেখছি। শম্পা অন্য মানুষকের মতো বলে, আচ্ছা পিসি, আমি যেন কি বলতে এসেছিলাম তোমায়? পারুল হেসে ফেলে, যা বলতে এসেছিলি তা তো এই প্লেটে সাজানো হচ্ছে। ওহো, দাও। হায় রে, এতক্ষণে ঘর বাড়ি খেয়ে ফেলল। দাও। আমি চলে যাচ্ছি। আমি যাচ্ছি, চল। তুমি? হতভাগা ওতে আবার লজ্জা পায়। পারুল মৃদু হেসে বলে, কেন লজ্জা কিসের? মা পিসিরা খেতে টেতে দেয় না? পিসি? শম্পার গলাটা হঠাৎ বুঝে আসে, আস্তে আস্তে বলে, তোমার বোনেরা, তোমাদের ভাইয়েরা একেবারে দুরকম। তা সবাই কি একরকম হয়? তুই তোর ভাই বোনদের মতো? তা নয় বটে, তবু। শম্পা একটু থেমে বলে, আচ্ছা পিসি, লোকেদের যদি ছেলে মেয়ে হারিয়ে যায়, তারা কাগজে টাগজে বিজ্ঞাপন দেয় তো? পারুলের মুখের দিকে একটু তাকিয়ে দেখে, তারপর হালকা গলায় বলে, তা দেয়টাই তো দেখি। কিন্তু শম্পার গলাটা যেন আরো ভারী ভারী লাগে। আর যদি রাগ ঝগড়া করে চলে যায়, এও তো লেখে, অমুক তুমি কোথায় আছো জানাও, আমরা অনুতপ্ত। পারুল হেসে ফেলে বলে, সেটা ছেলেকে বলে, মেয়েকে নয়। ও, কিন্তু কেন বলো তো? মা বাপের স্নেহটাও কি দুতরফের জন্য দুরকম? হয়তো তাই। পারুল আনমনা গলায় বলে, হয়তো তা নয়। কিন্তু মেয়ে হারিয়ে যাওয়ার খবর ঘোষণা করলে লোকলজ্জা যে। মেয়েদের হারিয়ে যাওয়ার একটাই মানে আছে কি না? থাকো সব কথা, ছেলেটার খিদে পেয়েছিল। পারুল খাবারের থালা হাতে নিয়ে হালকা পায়ে দ্রুত নেমে যায়। শম্পাও নামে আস্তে আস্তে। শম্পার এই ভঙ্গিটি একেবারে অপরিচিত। গল্পকথন বাই কল্লোল চ্যানেল আপনারা শুনছেন আশাপূর্ণা দেবীর লেখা বকুল কথা, আজ দ্বাদশ পর্ব। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবার মতো শুনছেন, কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।